সম্মানীয় সুধী সজ্জন, শুভ সময়। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। বাংলা ভাষাকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে, আমরা সবাই জানি। সেই সালটি হচ্ছে 1999 সালের 17 নভেম্বর। এই মাসেই তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ লাভ করেছে। সম্মানীয় সুধী, এটি আমাদের বড় পাওয়া, এটি আমাদের গর্বের, এটি আমাদের অহংকার। এই মাতৃভাষা যারা যে বীর শহীদরা আজকে আমাদেরকে দিয়েছেন, এনে দিয়েছেন, বাংলাদেশের বরকত সালাম, রফিক, শফিক, জব্বার, আরো নাম না জানা কত। আমরা কয়জনই বা নাম জানি। যে ভাষা শহীদরা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলা। ঠিক অনুরূপভাবে 1961 সালের 19শে মে আসামের শিলচরে বরাক উপত্যকায় আরো কিছু ভাষা সংগ্রামী সংগ্রাম করেছেন এই ভাষার জন্য, মাতৃভাষা বাংলার জন্য। সেখানেও প্রাণ গেছে অনেক অনেক ভাষা মানুষের। তাদের এই রক্ত, তাদের এই ত্যাগ, যার ফলশ্রুতিতে আমার বাংলা ভাষা। সম্মানীয় সুধী, আজকে আমরা সেখানে চলে গেছি, সেই আসামের শিলচরে। সেই আসামের শিলচরে একটি উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী সংগঠন, সেই সংগঠন আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি এনআরবি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আহমদ হোসেন বাবু, আমি আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। সম্মানীয় সুধী, আজকে 1 ঘন্টা এই গুণীজনরা তারা কথা, কবিতায়, গানে আমাদেরকে এই নান্দনিকতার ভিত্তিতে আমাদের বাংলাকে উজ্জীবিত করবেন, আমাদের বাংলাকে আরো আরো আমাদেরকে প্রাণবন্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। পুরো সময় জুড়ে আপনার সাথেই থাকুন। আমি আশা করি একটি চমৎকার, একটি মনোগ্রাহী অনুষ্ঠান আপনারা উপভোগ করতে যাচ্ছেন। সম্মানীয় সুধী, এই পর্যায়ে যারা আপনারা যুক্ত হয়েছেন, আপনারাই আমাদের প্রাণ এই অনুষ্ঠানে। অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা। কিন্তু অনেকেই হয়তো এখনো সংযুক্ত হতে পারেননি, আর কিছুক্ষণ পরে সংযুক্ত হবেন, অথবা কেউ সংযুক্ত হতে পারবেনও না, পরে দেখে নেবেন। আপনাদেরও প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো। চলুন কথা না বাড়িয়ে আজকে যে গুণীজনরা আজকে আমাদের মাঝে আছেন, তাদের সঙ্গে পরিচয়টা করে আসি। আমি আগেই বলেছি, আসামের শিলচর থেকে আজকে আমাদের সঙ্গে যে সংগঠনটি সংযুক্ত হয়েছে, তার নাম হচ্ছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। আমি আবারও বলছি, ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। তারা আজকে নিবেদন করবেন পুরো 1 ঘন্টা ধরে কথা, কবিতা এবং গান। আজকে আমাদের সঙ্গে যারা এসছেন, আমি একে একে সবার পরিচয়টা দিয়ে দিই। প্রথমেই আমি পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আজকে আমাদের একটা গর্বের ব্যাপার, অত্যন্ত একজন গুণী মানুষ, পণ্ডিত মানুষ আজকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানে, ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয়। ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয় প্রাক্তন উপাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের একজন গুণী মানুষ। স্যার, আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ। আপনি আমাদের সময় দিয়েছেন। এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম আপনাদের কাছে শ্রদ্ধা ভরে আপনাকে স্মরণ করছে। কৃতজ্ঞতা স্যার। এরপরে আমাদের সঙ্গে আছেন ডক্টর রাজীব কর। 19-এর যে স্বীকৃতি আদায়ের কর্মী ছিলেন, এই রাজীব কর আমাদের মাঝে আছেন। এই রাজীব কর মহাশয়, আপনাকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এনআরবির পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। এরপরেই আমাদের সাথে আছেন কবি ও ছড়াকার দেবাশিস চন্দ্র মহাশয়। দেবাশিস চন্দ্র মহাশয় একজন প্রখ্যাত কবি ও ছড়াকার। তার কবিতা আপনারা শুনবেন, আপনারা মুগ্ধ হবেন তার কবিতা শুনে, আমি নিশ্চিত বলতে পারি। মহাশয়, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এরপরে আমাদের সঙ্গে আছেন পঙ্কজ নাথ, সঙ্গীত শিল্পী, এবং তার সাথে আছেন, দেখতে পাচ্ছেন, সহশিল্পী বৃন্দ। পঙ্কজ নাথ আমাদেরকে গান শোনাবেন, এবং তার সাথে যারা আছেন তারা একবার নামগুলো বলুন, সম্ভব যদি হয়।
পঙ্কজ নাথের সাথে দাদা, আপনি পরিচয় করে দিন দাদা। হ্যাঁ, আমার ডান পাশে এই পাশে আছেন সুনন্দা নাথ। সুনন্দা। এরপর রয়েছেন মিঠু নাথ। নমস্কার। এবং এদিকে রয়েছেন সুরজিৎ নাথ। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদেরকে গান শোনাবেন, সাথেই থাকুন আপনারা, তার গান শুনবো। আর একজন আছে আমাদের গুণী আবৃত্তি শিল্পী পঞ্চতপা চৌধুরী। পঞ্চতপা চৌধুরী একজন পরিচিত মুখ, আপনারা অনেকেই তার কবিতা শুনেছেন। আজকে তিনি আমাদের কবিতাময় করে রাখবেন, কবিতায় ভিজিয়ে দিবেন, আমি নিশ্চিত। সাথেই থাকুন আপনারা। সম্মানীয় সুধী, এই মিলিয়ে আমরা আজকের আয়োজন আমরা সাজিয়েছি। আপনারা পুরো সময় ধরে সাথেই থাকবেন, আশা করি অনুষ্ঠানটি ভালো হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি, পঙ্কজ দা বসে আছেন আমাদের জন্য হারমোনিয়াম নিয়ে, সাথে সহশিল্পী সবাই, কাজে দেরি আর কেন, চলুন সরাসরি আমরা চলে যাই। পঙ্কজ নাথ এবং সহশিল্পী বৃন্দ সমবেত সঙ্গীত আমরা শুনতে চাই। তার প্রথম সমবেত সঙ্গীত উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা শুরু করব আজকের আয়োজন। আসছেন পঙ্কজ নাথ, তার সাথে তার সহশিল্পীদের নিয়ে। আমি শুধু প্রথমে একটু বলে নিই, এই গানটা রচনা করেছেন শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। আমাদের এই শহীদ দিবস উপলক্ষে গানটি খুবই আমাদের এখানে জনপ্রিয় এবং আমরা প্রতিটি শহীদ দিবসে এই গানটা পরিবেশন করেই থাকি। তার জন্য এই গানটা বেছে নিয়েছি প্রথম এই গানটি করার জন্য। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শক্তি ভেঙে পথে ছুটে আয়, হবে যায় হবে যায় হবে যায়। আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। আগোগান ওই বেদি ভুলে দিতে হবে বলিদান। ওই বেদি ভুলে দিতে হবে বলিদান। গাও ভাষা জননীর জয়গান, গাও ভাষা জননীর জয়গান। সে রক্ত ধারায় ধুয়ে করলয়, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শোনো পর পার হতে ডাক দিয়ে গান, একাদশ শহীদের গান। আমাদের শোনিত স্রোতে আর অত্যাচারী করি গালমান গালমান গালমান। শোনো পর পার হতে ডাক দিয়ে গান, একাদশ শহীদের গান। আমাদের শোনিত স্রোতে আজ অত্যাচারী করি গালমান গালমান গালমান। একতায় হও সবে বলিয়া, বল দিব প্রাণ দিব না জবান। একতায় হও সবে বলিয়া, বল দিব প্রাণ দিব না জবান। গাও ভাষা জননীর জয়গান, গাও ভাষা জননীর জয়গান। বুঝিবে সকল পরাজয়, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। আর দেরি নয় দেরি নয় দেরি নয়। আর দেরি নয় দেরি নয় দেরি নয়।
চমৎকার করে আপনি আপনার পরিবেশনা করলেন পঙ্কজনাথ মহাশয়। অসাধারণ। সত্যি তাই। শোনো ডাকি ওই একাদশ শহীদেরা ভাই। আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। সত্যি আমরা দেরি করতে চাই না। আর দেরি নয়। সম্মানীয় সুধীসজ্জন, আপনারা দেখছেন এই আজকের যে পরিবেশনা, আমি আগেই বলেছি ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি সুদূর আসাম শিলচর থেকে তাদের নিবেদন। আপনারা পুরো সময় ধরে আমাদের সাথে থাকবেন। একটি মনোগ্রাহী একটি অনুষ্ঠান তারা আজকে আমাদেরকে উপহার দেবেন আমি নিশ্চিত। চলুন কথা না বাড়িয়ে গান শুনলাম, এবার আমরা কবিতায় ফিরবো। কবিতা নিয়ে আসছেন আমাদের অত্যন্ত পরিচিত কবি দেবাশিস চন্দ্র, কবি এবং ছড়াকার। দেবাশিস চন্দ্র মহাশয়কে আমি অনুরোধ করব তার স্বরচিত কবিতা পাঠ করার জন্য। আসছেন দেবাশিস চন্দ্র, কবি ও ছড়াকার। আক্রান্ত যে আনমিউট করতে হবে। ও আনমিউট ঠিক আছে, করো তো। হয়েছে? ঠিক আছে, এবার হ্যাঁ ঠিক আছে, বলুন। হয়েছে? হ্যাঁ ঠিক আওয়াজ আছে। যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ 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 ঠিক আছে। আমার 19শে মে সংক্রান্ত লেখাগুলো নিয়ে এবার রাজীব কররা যে গত 19শে মে যে আমার একটা ফোল্ডার প্রকাশ করেছিল, এই যে 19শে মের কবিতা, এই যে আমি সেই ফোল্ডার থেকে পড়ছি। এই যে এরকম, হ্যাঁ, এইটা এবার গত 19শে মে শিলচর শহরে রাজীব কর তার ভাষা শহীদ স্টেশন স্মরণ সমিতি থেকে প্রকাশ করেছিলেন। আমি সেখান থেকে পড়ছি। প্রথম কবিতা, 19শে মের ভোর। স্টেশন চত্বরে দাঁড়াতেই ভেসে এলো ঝাঁক ঝাঁক গুলি, যেগুলি স্তব্ধ করে দিতে চেয়েছিল আমার মুখের ভাষাকে, যেগুলি বলেছিল তোমার মাতৃভাষা বলে কিছু হয় না। 1961 সেই সকাল আজও বরাকের জলে অম্লান, হৃদয় 11 শহীদের ছবি, অলিতে গলিতে রক্ত দাগ। 19শে মের ভোরে নরম আলোয় ভেসে যাচ্ছে শিলচর রেল স্টেশন। এই ভোর বাংলা ভাষার ভোর, এই ভোর মাতৃভাষাকে বাঁচানোর ভোর। ওই দেখো আসছে মিছিল, হাজার হাজার মানুষের নীরব শপথ। বাংলা ভাষা আর 19শে মে, আত্মমর্যাদার রুদ্র পলাশ। বাংলা ভাষার 19শে মে, আত্মমর্যাদার রুদ্র পলাশ, হৃদয় উচ্চারণ। ওই দেখো রেল স্টেশনের ওপারে ভাঙা টিনের চালের ঘরে অ আ ক খ মক্ষ করছে মেয়েটি, জন্ম নিচ্ছে হাজার হাজার কমলা ভট্টাচার্য। ওই দেখো টলমল পায়ে এগিয়ে আসছে একটি শিশু ভাষা শহীদ স্মারকের দিকে, হাতে বাংলা ভাষার জয় পতাকা, মুখে স্বর্গীয় বিভা, 19-এর প্রত্যয়। পুলিশ চালাবে গুলি, এত গুলি আছে তোমার ভান্ডারে? গুলি আর বায়োনেটে রোখা যায় মুখের ভাষা, বুকের রুধির। আমার দ্বিতীয় কবিতা, 19 আমার বর্ণমালা। 19 আমার মাতৃভাষা, সূর্য গড়িয়ে গেলেই গুলির শব্দ, শীতল বুলেট সব, মৃত্যুর পরোয়ানা লেখা, বিদ্বেষ গুলির আলিঙ্গন। 19 আমার রাজপথ, ভাষা আর্তনাদে কেঁপে ওঠে বড়াইল বরাক, রাত্রি ভাষায় লেখা পরোয়ানা ছিলি রাজপথে। 19 আমার নতুন ভোর, বলি ওই দেখো বাজে সুর, মাতৃভাষার সুর, বুকের ভেতর শপথের আগুন, উজ্জ্বল আগামী। 19 আমার বর্ণমালা, রাইফেল বায়োনেট ফুল হয়ে ঝরে রাস্তায় রাস্তায়, বর্ণমালারা মাথা তোলে আকাশে, নতুন স্বপ্ন শপথে। 19 আমার বুকের রুধির। 19শে মেয়ের রক্ত আলপনা জড়ানো গায়ে, মুখের ভাষার জন্য আমরা জাগি, রাখি প্রণাম। বর্ণমালার আলো, গাছের শরীর আঁকি নদী, ভাষার শরীর আঁকি ভালোবাসা, পয়ে প্রতিরোধ, পয়ে প্রতিবাদ। এত বিষ, এত কুৎসা, এত মিথ্যা, ফুল হয়ে ঝরে পড়ে শিলচর গান্ধীবাগের শহীদ বেদি, জ্বলে ওঠে বর্ণমালার আলোয়। নিরস্ত্রয়ী গোলাপ, বিকৃত বান, ফিরে যায় তপ্ত গ্রীষ্ম ছাতা ধরে। মাতৃভাষা। নমস্কার।
সাধু সাধু সাধু, চমৎকার চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম। আমাদের প্রিয় কবি আহ, আহ, চমৎকার করে দেবাশিস চন্দ্র মহাশয়, তার দুটো কবিতা আমরা শুনলাম। 19-19 কবিতা, আহ, কমলা ভট্টাচার্যের কবিতা আমরা শুনলাম। একদিকে কমলা ভট্টাচার্য, একদিকে বরকত সালাম রফিক শফিক জব্বার, একদিকে 21 ফেব্রুয়ারি, আর একদিকে 19 মে, কেমন করে মিশিয়ে মিলে একাকার হয়ে গেছে। চলুন আরেকটু কবিতা শুনে আসি। আমাদের আবৃত্তি শিল্পী যেহেতু আমাদের সাথে আছে, আমরা পঞ্চতপা চৌধুরীর কাছে যাচ্ছি, তার কবিতা শুনবো আমরা এই পর্যায়ে। হয়তো তিনি বর্ণমালা কবিতাটি পড়বেন এই পর্যায়ে। আমরা শুনছি। এবার কবিতা আসছেন আমাদের অত্যন্ত পরিচিত স্বনামধন্য আবৃত্তি শিল্পী পঞ্চতপা চৌধুরী মহাশয়া, তার কাছ থেকে আমরা কবিতা শুনব, বর্ণমালা। আমি সদ্য প্রয়াত কবি বিজয় কুমার ভট্টাচার্যের লেখা কবিতাটি, বর্ণমালা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। বিজয় কুমার ভট্টাচার্য নিয়ে দুটো কথা বলতে চাই। যে 19-এর চেতনা তার মজ্জাগত ছিল। সে শিল্প এবং সংগ্রাম দুটোর সমন্বয়ে সার্থক কবিতা হয়, সেটাই ওনার ভাবনা ছিল, এবং উনি এইভাবে ঐতিহ্যের লড়াইকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আমাদের আমরা দুর্ভাগ্য, আমরা তাকে সদ্য হারিয়েছি। যাই হোক, ওনার সৃষ্টিকে এইভাবেই আমরা বাঁচিয়ে রাখবো এবং এইভাবেই লড়াই চলবে। বর্ণমালা, যেখানে উনি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, অ থেকে ঔ এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি বর্ণকে নিয়ে তিনি লিখেছেন। অচলেছে অচিনপুরে, একা একা রাত দুপুরে, আকাশ ডাকে আলপনাকে, জানি না সে কোথায় থাকে। রস্যই তো ইচ্ছামতি, ইচ্ছে মতো নদীর গতি, দীর্ঘইকে খুঁজে না পাই, ঈশ্বর হয়ে রয়েছে তাই। উড়ছে পাখি নাম না জানা, উর্বশীদের কাঁদতে মানা, দীর্ঘও তো মানাই ভালো, উষার মুখে ভোরের আলো। রস্বরীর রেখ মন্ত্র শেখে, ছন্দবদ্ধ কাব্য লেখে, রস্বলীর লেজে আগুন, ফুরোয় পান্তা আনতে নুন। 21 মানেই ফেব্রুয়ারি, চলে গেল যে যার বাড়ি, ওই দেখা যায় ঐতিহাসিক শহীদ মিনার সূর্যমানী। আমিও যাব, ও যদি যায় সমুদ্র নীল উর্মিমালায়, কার ঔরসে কে এলো যে, মাতৃভাষা বাংলা সেজে। কত হাজার বুকের রক্ত গড়িয়ে গেল জানি না তো, খররৌদ্রে ধুলো ওড়ে বর্ণমালার পাতা পড়ে। গঙ্গা বড়া কর্ণফুলি, মাছ ধরছে শিশুগুলি, ঘরের কোণে খড় বিছানো, তাদের জন্য আলো আনো। জানে রাঙা 19, মে মাসে তুই ফিরে আসিস। চড়ুই পাখির ছোট্ট ডানা, তাই বলে কি উঠতে মানা? ছিন্ন ভিন্ন হলেও ক্ষতি নেই এতটুকু অব্যাহতি। জন্মান্তরে পাবো বলে শচীন রফিক গেল চলে, ঝড় শোনালো ঝড়ের কথা, আত্মাহুতির প্রবণতা। ইঁর পিঠে কিসের বোঝা, তারায় তারায় আকাশ খোঁজা, টলটলে 2 চোখের কোণে আজও শিশু স্বপ্ন বনে। ঠজে ভীষণ ঠাট্টা করে, হাসির ফাঁকে কান্না ঝরে। ডাকঘরে যায় ছোট্ট অমল, চিঠি লেখে সহজ সরল। ঢাকের বুকে পড়ে কাঠি, মূর্তি গড়ে কাদামাটি। মূর্ধন্যয় রণাঙ্গন, যুদ্ধে জীবন মরণপণ। তোমার মতো আমি একা, বইছে নদী স্বর্ণরেখা। থুরথুরে এক বুড়োর মতো, কিংবদন্তির গল্প কত। দুঃসাহসের পক্ষীরাজ, খোকার জন্য রাজার সাজ। ধ্বজা নাচ্ছে ধন্যবাদ, যুদ্ধ জয়ের সুসংবাদ। নীল আকাশে ওড়ে ঘুরি, আলোয় শিশুর হামাগুড়ি। প্রাণের টানে বাংলা বাউল, সুর শুনে তার ভুবন আকুল। ফেরার পথে হবে দেখা, বলেছিল চিত্রলেখা। বরাক নদী উপত্যকায় চণ্ডীচরণ দ্বার বেয়ে যায়। ভয় পেও না দুর্বিপাকে, ভেঙে ফেলো স্তব্ধতাকে। মায়ের মুখে প্রথম শোনা আন্দোলনের প্রস্তাবনা, যখন তখন ধর্মঘট, রক্তে আঁকা প্রেক্ষাপট। রৌদ্রদগ্ধ দিনের শেষে রাত্রি নামে হেসে হেসে। লজ্জাবতী লতার মতো ঢেকে রাখি বুকের ক্ষত।
বৃষ্টি জলে ধুয়েছ কি রক্তক্ষরণ আরো বাকি, শহীদেরা ক্ষমা করো, অকৃতজ্ঞ আমরা বড়, ষড়ঋতুর বাংলাদেশ, রূপসী তার দোলায় কেশ। সময় করে এসো আবার, খোলা আছে খিড়কি দুয়ার, হাল ছেড়ো না বন্ধু বলে ডাকে সুমন কৌতূহলে। ডয়শূন্যই প্রগাঢ় হয় অন্তর্গত রক্তে প্রণয়, ঢয়শূন্যই প্রগাঢ় হয় অন্তর্গত রক্তে প্রণয়। অন্তস্তয় জয় পরাজয় তার চেয়ে আর বেশি তো নয়, মহৎ ভুলের ফুলের বনে রাধাশ্যামীর বাঁশি শোনে, অনুসারীর অঙ্গ শোভা অঙ্গ বঙ্গ মনোলোভা। বিসর্গ নিঃশব্দে কাঁদে গুমড়ে ওঠে প্রতিবাদে, চন্দ্রবিন্দু চাঁদের হাট, খুকু পড়ে সহজ পাঠ। এই ছিল চমৎকার চমৎকার চমৎকার। পঞ্চতপা চৌধুরী আবৃত্তি শিল্পী, একবারে টিউন করা কণ্ঠ। আপনি সত্যি অসাধারণ আপনার উপস্থাপনা, আপনার উচ্চারণ, সত্যি আমরা মুগ্ধ হলাম। আশা করি এই পর্যায়ে যারা দেখছেন বন্ধুরা আমাদের সাথে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তারা আমার সাথে একমত হবেন। চমৎকার পরিবেশনা আপনার। আমাদের কবি একজন এবং আমার অত্যন্ত প্রিয় মানুষ, কবি এবং সাংবাদিক বরুণ চক্রবর্তী মহাশয় আমাদেরকে দেখছেন। উনি চমৎকার করে মন্তব্য করেছেন এবং শিলচরে যারা অংশগ্রহণ করছে তাদেরকে উনি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি পৌঁছে দিলাম বরুণ চক্রবর্তী হয়ে। তিনি বলেছেন, শিলচর বাংলা ভাষা শহীদদের প্রতি অনিশেষ শ্রদ্ধা। আজকের অনুষ্ঠান এ উপস্থিত সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি, প্রিয় সাংবাদিক বরুণ চক্রবর্তী মহাশয়। মাসুদ করিম ঢাকা থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। সাথেই থাকুন আপনারা, আরো চমৎকার আয়োজন আছে পুরো সময়টা জুড়ে 1 ঘন্টা আপনার সাথেই থাকবেন। সম্মানীয় সুধী সজ্জন, আপনারা দেখছেন শুনছেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম, তার উদ্যোগে আমাদের মাতৃভাষা উৎসব 2024, মাতৃভাষা উৎসব 2024, এটি রজত জয়ন্তী পালিত হচ্ছে। আপনারা সবাই জানেন ইউনেস্কো এই সুযোগটি করে দিয়েছে আমাদেরকে, এই বাংলা ভাষাকে। সেই জন্য আজকে আমরা রজত জয়ন্তী পালন করছি। পাশাপাশি ইউনেস্কোর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের বাংলাটাকে নেওয়ার জন্য, সারা বাংলাটাকে বিশ্ব বাংলায় পরিণত করে দেওয়ার জন্য ইউনেস্কোর কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। চলুন এ পর্যায়ে আমি আগেই বলেছি আমাদের সঙ্গে আরেকজন অত্যন্ত প্রবীণ মানুষ আছেন, ডক্টর রাজীব কর মহাশয়। তিনি 19-এর স্বীকৃতি আদায়ের একজন কর্মী, নিরলস কর্মী তিনি। আজকে তার কাছ থেকে আমরা জানতে চাবো যে এই শিলচরে যারা শহীদ হয়েছেন, ভাষা শহীদ, আপনারা জানেন যে 19শে মে সেদিন 9 জন শহীদ হয়েছিলেন, তার পরের দিন আরো 2 জন, এই মিলে 11 জন শহীদ হয়েছেন ভাষা শহীদ। চলুন তিনি কথা বলবেন তাদেরকে নিয়ে, এবং আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব যে ভাষা শহীদদের একে একে তার পরিচয়টাও তার কাছ থেকে আমরা জেনে নেব। এবং এ পর্যায়ে আমি উমর আলী মহাশয়কে অনুরোধ করব তার ছবিগুলো, যে ভাষা শহীদদের ছবিগুলো আপনি আমাদেরকে স্ক্রিনে দেখাবেন, তাহলে হয়তো আমরা সবাইকে জানতে পারবো এবং তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাবো এবং তাদের বিধেয় আত্মার মাগফিরাতও আমরা কামনা করব। চলুন আমি যাচ্ছি ডক্টর রাজীব কর মহাশয়ের কাছে, তার কথায়। ডক্টর রাজীব কর মহাশয়। হ্যাঁ, একটা কথা দিয়ে শুরু করছি আমি। আমাদের যে প্রথম গানটা যেটা হয়েছে পঙ্কজ দা এবং তার সাথীদের সঙ্গে আমরা যে গানটা শুনলাম, ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, এই গানটা লিখেছেন শ্যামাপদ ভট্টাচার্য 20 তারিখ 20 মে 1961 সালে, এবং 21 মে যখন এই 11 জন মরদেহ নিয়ে শিলচরে শোভাযাত্রা হচ্ছিল, সেটা প্রথম কণ্ঠে ধারণ করেছিলেন তিনি আনন্দময়ী ভট্টাচার্য, একই পরিবারের ওনার সন্তান। আমি এই কথাটা উল্লেখ করলাম এই কারণে যে আমার সৌভাগ্য হয়েছে শ্যামাপদ ভট্টাচার্যকে দেখবার সৌভাগ্য হয়নি, আনন্দময়ী ভট্টাচার্যকে আমরা পেয়েছি, বারে বারেই পেয়েছি, সবাই পেয়েছি আমরা।
হ্যাঁ, এই জেনারেশনের সবাই পেয়েছে। কিছুদিন আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছে, কথাটা আমি উল্লেখ করলাম। বিষয় নম্বর 2, স্যার যেহেতু আছেন, ওনার মতো প্রাজ্ঞ মানুষের কাছে সামনে আমি 19-এর বিষয়বস্তু নিয়ে যে কথাগুলো বলবো সেটা স্যারের বলার পরে বলবো, প্রাথমিকভাবে আমি যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যে শহীদদের পরিচয় করিয়ে দেওয়া, সেইটুকু আমি করিয়ে দিচ্ছি। ও আরেকটা কথা বলা হয়নি, ডাকে ওই একাদশ শহীদেরা ভাই যে গানটা, সেই গানটা আমাদের কাছে সেই মর্যাদার, যেটা হচ্ছে 21-এর গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমাদের কাছে সেই মর্যাদা। আমরা ওটা গাই 19-এতে, এইভাবেই আমরা গানটা গাই, সেই মর্যাদায় গাই। কারণ একটা কথা হচ্ছে, আমাদের কমলা ভট্টাচার্য, আমাদের সুকোমল পুরকায়স্থ, আমাদের বীরেন্দ্র সূত্রধরেরা রফিক সালাম জব্বারের হাতে রাখি পরিয়ে দিয়েছে উত্তরাধিকার সূত্রে। 21-এর পরের প্রজন্ম 19, কাজেই আমাদের কাছে উত্তরাধিকারের জায়গা থেকেও, শেখার জায়গা থেকেও ডাকে ওই একাদশ শহীদেরা ভাই গানটা সমান গুরুত্বপূর্ণ আমার ভাইয়ের রক্তে লাগানোর মতোই। কথাটাই বললাম। এবার আমি অমর ভাইকে বলবো ছবিগুলো আসুক, আমি বলছি, বলার চেষ্টা করছি। আপনি নাম বলুন। না, এটা অমর ভাই আমাকে জানিয়েছিল, রেডি করা আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু ছোট করতে হবে। হ্যাঁ, এই যে প্রথম ছবিটা হচ্ছে বীরেন্দ্র সূত্রধর, তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন পেশায়, এবং তার স্ত্রী ধনকুমারী এবং তার শিশু কন্যাকে বাড়িতে রেখে তিনি স্টেশনে আসেন, সত্যাগ্রহীদের সাথে আন্দোলনে যোগ দেন, এবং তিনি পুলিশের গুলিতে প্রথমে আহত হন এবং পরদিন তিনি মারা যান। তার নামে আমার শহরে একটি রাস্তা আছে, মালুগ্রামের কালীবাড়ি থেকে শিববাড়ি পর্যন্ত রাস্তাটা বীরেন্দ্র সূত্রধর সড়ক, এই নামে তাকে সম্মানিত করে পুরসভা রেখেছেন। তার পাশে সরকার, ছবিটা হচ্ছে শহীদ সুনীল সরকার। তিনি একজন ছোট ব্যবসায়ী ছিলেন, পান বিড়ির দোকান টোকান ছিল, কিন্তু ওই যে ভাষার অধিকার লক্ষার রায় তাকে আটকে রাখতে পারেনি, তিনিও স্টেশনে গেছিলেন এবং গুলিতে তিনি শহীদের স্বীকৃতি পান। এবং শ্মশান রোডের যে সংযোগকারী গলিটি আছে সেটার শিলচরে, সেটার নাম হচ্ছে শহীদ সুনীল সরকার রোড নামে পরিচিত আছে। তারপরের ছবি আসুক। সুকোমল পুরকায়স্থ, আমার মাথার উপরে যিনি বসে আছেন, ঠিক ইমিডিয়েট উপরে স্থপতি ভট্টাচার্য স্যার, তিনিও সেই স্কুলে শিক্ষকতা করেছেন। আমিও সেই স্কুলের একজন ছাত্র, প্রাক্তন ছাত্র। সুকোমল পুরকায়স্থ সেই স্কুলের প্রাক্তন, ক্লাস 10 পর্যন্ত তিনি নরসিংহ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেছিলেন, এবং তারপরে তিনি পারিবারিক চাপে তিনি ডিব্রুগড় শহরে চলে যান আসামের, এবং সেখানে তিনি ব্যবসা শুরু করেন, দোকান টোকান দেন। পরে তার ছোট বোন খুব অসুস্থ হয়ে যান, এবং শিলচরের অদূরেই এখানে শ্রীকোনা বলে একটি জায়গা আছে, সেখানে তিনি বোনকে দেখতে আসেন। তখন তুমুল ভাষা আন্দোলনের ঢেউ চলছে, মাতৃভাষাকে রক্ষা করার লড়াইয়ের আন্দোলন চলছে। তিনি তাতে যোগ দেন এবং তার রক্তস্নাত ইতিহাস আজকের তারিখে আমাদের কাছে গৌরবে। তার নামে শিলচর শ্মশান রোডের নামটা সুকোমল পুরকায়স্থ সরণি হিসেবে রাখা আছে।
তার পাশে আছে কুমুদ রঞ্জন দাস। উনি ওনার মামার বাড়িতে থাকতেন এবং মামার বাড়িতে থেকে তিনি ড্রাইভিং শিখতেন, যে বড় হয়ে তিনি ড্রাইভার টাইভার হবেন। পড়াশোনা সেরকমটা হয়নি, কিন্তু সত্যাগ্রহ 1900 সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার হয়নি। শিলচরের অদূরে ম্যাগাজিন রোড বলে একটি রাস্তা ছিল, তার নামটা কুমুদ রঞ্জন দাসের নামে রাখা হয়েছে। চণ্ডীচরণ সূত্রধর বোধহয় এবার আসবে। হ্যাঁ, সত্যেন্দ্র দেব এলো। সত্যেন্দ্র দেব পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং এইটা তার পেশা, তার পেশা কোনোভাবেই পেশাকে তিনি মানে অশ্রদ্ধা করেই বলতে হবে। মানুষের আন্দোলনে, বেঁচে থাকার আন্দোলনে, মায়ের মুখের ভাষার রক্ষা করবার আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং তিনি শহীদের মৃত্যুবরণ করেন। আমাদের শিলচর শহরের পানপট্টি বলে একটি অঞ্চল আছে, সেই জায়গাটার নাম শহীদ সত্যেন্দ্র দেব দেবের নামে নামাঙ্কিত আছে, শহীদ সত্যেন্দ্র দেব পথ। এবং তার পাশে আছে আছেন তরণী মোহন দেবনাথ, আমাদের শিলচরেরই বাসিন্দা, এবং ওখানে একটা বিখ্যাত স্কুল আছে, অনেক পুরনো স্কুল, সেটার নাম হচ্ছে গিয়ে দুর্গাশঙ্কর পাঠশালা। সেখানেই তিনি প্রাথমিক পড়াশোনা করছিলেন। পারিবারিক ব্যবসা, সুতোর ব্যবসা ছিল, সেটাতে তিনি তারপরে যুক্ত হন। এবং এই যে আন্দোলন চলছিল কাছাড় গণসংগ্রাম পরিষদের, তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং তিনি 1900 রাঙ্গিখাড়ি অঞ্চলের যে এই শহরের যে মন্ডল ছিল, মন্ডল কমিটি ছিল, তার দায়িত্ব ছিল এবং তিনি রেল স্টেশনে গুলিবিদ্ধ হয়ে শহীদের মৃত্যুবরণ করেন। তার নামে রাঙ্গিখাড়ি শ্রী দুর্গা কলোনির রাস্তাটা শহীদ তরণী মোহন দেবনাথের নামেই নামাঙ্কিত করা হয়েছে। এটা ভাবতে অবাক লাগে, দেখুন শহীদদের যে পেশার জায়গাটা, সাধারণভাবে বাঁচবার জায়গাটা কত কষ্টের ছিল। কেউ রাজা মহারাজা ছিল না। এই যে হিতেশ বিশ্বাস মানুষটা, সেটা কাপড়ের দোকানের, জালিগঞ্জে, শিলচরের এই জালিগঞ্জ অঞ্চলে, সেটা কাপড়ের দোকানে ভদ্রলোক কাজ করতেন। আমি জানি না মালিককে বলে গেছিলেন কি না বলে পালিয়ে গেছিলেন, তিনি কিন্তু ওখানে যোগ দেন এই আন্দোলনে শিলচর রেলওয়ে স্টেশনে, এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদের মৃত্যুবরণ করেন। আছেন শচীন্দ্র পাল। আচ্ছা, ওনার নামেও টিকরবস্তি অঞ্চলের সড়কটির নামকরণ করা হয়েছে। আছেন শচীন্দ্র পাল, শচীন্দ্র চন্দ্র পাল। তিনি মেধাবী ছাত্র। কাছাড় হাই স্কুল থেকে তিনি 1961 সালে মাধ্যমিক পরীক্ষায় তিনি খুব ভালো ফল করে উত্তীর্ণ হয়েছেন। মৃত্যুর পরে সেটা প্রকাশ হয়েছে এবং তিনি পরদিন তিনি যান এবং শহীদের মৃত্যুবরণ করেন। শচীন্দ্র পালের নামে দেওয়ানজি বাজারের রাস্তাটা নামাঙ্কিত করা হয়েছে। এবার অমর ভাই, এবার
পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ। এই পৃথিবীর যতগুলো ভাষা সংগ্রাম হয়েছে একমাত্র বলা আজকের তারিখে যাবে না, আজকে 2-3 আছেন, কিন্তু প্রথম মহিলা ভাষা শহীদের নাম কমলা ভট্টাচার্য শিলচর। কমলা ভট্টাচার্য ঠিকানা শিলচর। শিলচর বলা উচিত না, শিলচর রেলওয়ে স্টেশন। কমলা ভট্টাচার্য 1961-তেই মাধ্যমিক পরীক্ষা দেন। তার পরের দিন ছোট বোন মঙ্গলারকে সাথে নিয়ে তিনি মায়ের সাথে ঝগড়া করে অনেক কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরোন, আমরা যতটুকু জেনেছি ইতিহাসের পাতা থেকে। এবং কারণ আমরা তো 61 দেখিনি, আমি 67-তে জন্মেছি, 61 দেখার সুযোগ পাই, যার যতটুকু ইতিহাস থেকে জেনেছি। রেলওয়ে স্টেশনে আসেন, সাথীদের সঙ্গে একসাথে বসে চিৎকার করেন মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা ভাষা জিন্দাবাদ। পুলিশ গুলি চালায় 2:35-এ। যে পাড়ায় থাকতেন তার নাম কমলা রোড করা হয়েছে। আমাদের গর্বের শহরের চূড়ান্ত প্রতীকী ছবি যদি বলেন, 11 শহীদের আমাদের 10টি ভাই চম্পা, 1টি পারুল বোন। কোল যে ছিঁড়ে লিখেছিল ওই যে ঈশান কোল। কবি শক্তিবোধ ব্রহ্মচারীর ছোট্ট একটি কবিতার শেষের দিকের টুকরো, এইটা দিয়ে আমি পরিচিত করলাম তাদের। আপনাদের কাছে, গোটা পৃথিবীর আপনাদের এই সুযোগে যারা দেখছেন তাদের সবার কাছে আমরা চাই তাদের স্বীকৃতি। পরের বক্তাকে ডাকুন। অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় সুধী সজ্জন। আপনারা দেখছেন, শুনছেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের উদ্যোগে আমাদের বিশেষ আয়োজন মাতৃভাষা উৎসব 2024। আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। সেখান থেকে আমাদের একজন ডাক্তার রাজীব কর মহাশয় কত চমৎকার করে সেই 11 জন শহীদের ছবি এবং তাদের পরিচিতি আমাদের তুলে ধরলেন। আমরা অনেকেই জানি না, নামও জানি না তারা কে, কেমন ছিলেন, কি করতেন আমরা জানি না। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার রাজীব কর মহাশয়, আপনি চমৎকার করে আমাদেরকে এই কাজটি করলেন। এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা সারা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষীর মানুষ, আজকের এই যে আপনি যে ছবি এবং এই যে আপনার বর্ণনা, এটা ইতিহাসের জায়গা হয়ে থাকবে বলে আমি মনে করি। সম্মানীয় সুধী, চলুন অনেক কথা হলো, এবার আমরা গানে ফিরি। শচীন দা আছেন আমাদের, পঙ্কজ দা চমৎকার করে আমাদের গান প্রথমে শুরু করেছেন, উদ্বোধনী সঙ্গীত। আবারও তার কাছে আমরা ফিরছি। এবারে তাকে অনুরোধ করব এপার বাংলা ওপার বাংলা এই গানটি তিনি পরিবেশন করার জন্য। আসছেন আমাদের প্রিয় শিল্পী পঙ্কজ নাথ মহাশয়। পঙ্কজ নাথ মহাশয় তার গান নিয়ে। এই গানটি রচনা করেছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। আপনারা কালিকা প্রসাদের নাম অনেক শুনেছেন, জানি, ওর নামটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। আমরা একসাথেই গান বাজনা করতাম, একই সঙ্গে চলতাম। যাই হোক, ওরই রচনার একটি গান আমি গেছি। এপার বাংলা ওপার বাংলা, মধ্যে জলধি নদী, নির্বাসিতা নদের বুকে বাংলায় গান বাঁধে। এপার বাংলা ওপার বাংলা, মধ্যে জলধি নদী, নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধে। বাংলায় কাঁদে বেহুলা ভেলায়, দেশ বিভাগের শ্মশানে। বাংলায় কাঁদে বেহুলা
একুশে উনিশে রবি কমলা জলে রাজপথে ময়দানে বাংলায় আমার দেশটা জল নয় তো পানি বাংলায় আমার দেশটা জল নয় তো পানি বাংলায় আমি রবি ঠাকুরার জীবনানন্দ জানি আমিও শিখেছি অজগর মানে শুধু বন্যা প্রথম প্রেমে শব্দ বলেছি শ্যামল বরণী আমিও শিখেছি অজগর মানে শুধু বন্যা প্রথম প্রেমে শব্দ বলেছি শ্যামল বরণী আমার বাউ মুর্শিদি গানে এপার আর বাধা বাংলা কখনো হাতে মাবিবে বাংলা কখনো রাধা বাংলা কখনো হাতে মাবিবে বাংলা কখনো রাধা ছিন্ন বাস্তু নির্বাসিত এপারো পার গেছে ছিন্ন বাস্তু নির্বাসিত এপারো পার গেছে মার দুধ আমার বাংলায় শিখিয়েছে এপার বাংলা ওপার বাংলা মধ্যে জলধি নদী নির্বাসী নদের বুকে বাংলায় গান বাঁধে নির্বাসিতা নদীর বুকে বাংলায় গান বাঁধে আপনি আমাদেরকে ভিজিয়ে দিলেন অসাধারণ গায়কী আপনার চমৎকার কণ্ঠস্বর মাসুদ করিম সাহেব বলছেন এবছর আসামের বাংলা ভাষা আন্দোলন নামে একটি তথ্যচিত্র নির্মাণ করি যা শিলচরের 19-এর মঞ্চে প্রদর্শিত হয় ঠিক কোন প্রেক্ষাপটে 1961 সালের 19 মে ভাষা আন্দোলন হয় তা জানা যাবে এই তথ্যচিত্রে অনেক অনেক ধন্যবাদ মাসুদ করিম আপনি চমৎকার কাজ করছেন সত্যি তাই এভাবেই বাংলা এগিয়ে যাবে সম্মানীয় সুধী ঢাকা থেকে দেখছি মাসুদ করিম সাথেই থাকুন সম্মানীয় সুধী সজ্জন আমরা আমাদের অনুষ্ঠানে আমি আগেই বলেছি একজন পণ্ডিত মানুষকে আমরা এতক্ষণ বসিয়ে রেখেছি বেয়াদবি নেবেন না আমাদের সাথে আছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সত্যি এটা আমাদের জন্য গর্বের একটি বিষয় স্যারকে বসিয়ে রেখেছি যে আমরা স্যারের কথা শুনবো আমরা কি করছি কি বলছি সেটা যদি স্যারকে একটু আগে শোনাই সেই জন্যই আমরা মূলত এতক্ষণ সময় স্যারকে বসে রেখেছি আর নয় চলুন তো স্যারের কাছে আমি জানতে চাইবো আমাদের এই যে আন্তর্জাতিকতা পেয়েছি সেখানে যেতে গেলে আমাদের আর কি করণীয় আছে আমাদের এবং পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয়ে যে বাংলা চর্চা হচ্ছে সেখানে আরো কি কি কাজ হচ্ছে আমরা জানি না সেগুলো নিয়েও স্যারকে আমি অনুরোধ করব এগুলো আলোকপাত করবেন তার বক্তব্যে চলুন তাহলে কথা না বাড়িয়ে যাচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান আলোকিত মানুষ তার কাছে যাচ্ছি আলোর সন্ধানে আসছেন ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয় ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয় ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার ছোট্ট হ্যাঁ বলুন
বলো বলো। শেষ যে গানটা হলো, আমি ইচ্ছে করেই কথাগুলো বলছি যাতে কোথাও ফাঁক ফোকর না থাকে। এই গানটা লিখেছে যে কালিকা প্রসাদ ভট্টাচার্য, সেও প্রাক্তনী আমাদের স্কুলের, নার্সিং স্কুলের। হ্যাঁ, কথাটা হচ্ছে স্যার, কথাটা আমি যেটা বলতে চাইছি, এটা যে সুর করেছে এবং প্রথম কণ্ঠে ধারণ করেছে তার নাম শুভপ্রসাদ দণ্ডী মজুমদার, সেটা উল্লেখ করা উচিত। প্রথম সুরটাও তার, লেখাটা ছিল প্রসাদের। প্রসাদ মানে আমাদের প্রসাদ, কালিকা প্রসাদ ভট্টাচার্য। আমি এইটুকু বললাম। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। স্যারের কাছে যাচ্ছি। এবং এই তোমার কথা টিপ্পণী হিসেবে বলি যে তুমি আমাদের অত্যন্ত গর্বের জায়গা শ্যামাপদ ভট্টাচার্যের কথা বলেছো, যে গানটা আমরা শুনলাম, এবং ঠিক সঙ্গত কারণেই 21-এর গানের সঙ্গে তুমি সেটা মিলিয়ে দিয়েছো, আমাদের স্মরণ করিয়ে দিয়েছো তুমি। এবং সেই সঙ্গে তুমি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আনন্দময়ী ভট্টাচার্যের কথাও জানিয়েছো, যাদের দুজনকেই, এবং যেহেতু তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি বয়সে বড়, সেই জন্য আমি কিন্তু শ্যামাপদ ভট্টাচার্যকেও দেখেছি। আর তাছাড়া এই আমাদের আলোকিত শিলচর শহরের অন্যতম শ্রেষ্ঠ আলোকিত পরিবার, তারই মধ্যে কালিকা প্রসাদও ছিল, যে কালিকা প্রসাদের সঙ্গে বন্ধুত্ব সূত্রে শুভপ্রসাদ নন্দী মজুমদারও সম্পৃক্ত। আর পঙ্কজ ভারী সুন্দর করে সেই গানটি আমাদের শোনালো। তো আমাকে যে কথাটা বলেছেন, আমি প্রথমেই কিন্তু একটু আগাম ক্ষমা চেয়ে নেব, যে একটা পেয়ালার মধ্যে মহাসাগরকে ধারণ করা যায় না। এত বেশি কথা বলার আছে যে আমি যেদিক থেকেই বলি না কেন, আমার কথা কিন্তু আসলে 10 লক্ষ ভাগের 1 ভাগও আমি বলতে পারবো না। তবু দু একটি কথা আমি বলছি, যে কথাগুলো খুব প্রাসঙ্গিক, যেগুলো না বললেই নয়। আজ মাতৃভাষা উৎসব 2024-এ যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। এবং যেহেতু এই এনআরবি ওয়ার্ল্ড, তাদের সম্পর্কে আমার খানিকটা জানাশোনা আছে, বিশেষ করে উমর আলী, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ও আছে। তিনি অনেক কিছু তার বন্ধুদের সঙ্গে নিয়ে করছেন। এবং এইখানে আজকে যারা উপস্থিত, এরা প্রত্যেকেই আমার অত্যন্ত প্রীতিভাজন। দেবাশিস সরাসরি আমার ছাত্র, এবং একটু অল্প দিনের জন্য হয়তো ছাত্র হওয়ার দুর্গতি থেকে বেঁচে গেছে, যে সে এতক্ষণ আমাদের ছবি দেখিয়ে শোনালো এবং একটু আগে মনেও করিয়ে দিল শুভপ্রসাদের কথা। রাজীবের কথা বলছি। রাজীব নিজে 1,000,000 মানুষের, না কম বললাম, 1,00,000 মানুষের হয়ে মহড়া করছে ভাষা শহীদ স্টেশনের যে সঙ্গত দাবি সেই পূরণ করার জন্য। এতে আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি। এখন দেখুন, এই যে কিছুক্ষণ যে গান শুনলাম, যে গানটা দিয়ে পঙ্কজ শুরু করলো, এবং আমার আরেক অত্যন্ত সরাসরি ছাত্র বিজয় কুমার ভট্টাচার্য, দেবাশিস সরাসরি আমার ছাত্র, এখন উপস্থিত। বিজয়ের কিছুদিন আগে আমরা তাকে হারিয়েছি, তার কবিতা শোনালো পঞ্চতপা। সব মিলিয়ে একটা দারুণ একটা মেজাজ তৈরি হয়ে গেছে। কিন্তু একটি কথা যেটা বাবু ভাই বলছিলেন, খুবই দুঃখের সঙ্গে বলছি, আত্মবিস্মৃতির ঝরোখা সরিয়ে আজকে আমরা কিন্তু 19শে মের দিকে তাকাচ্ছি। আমরা ভাষা শহীদ স্টেশন সমিতির যে এই আয়োজনটা আজকের, এর জন্য সাধুবাদ তো নিশ্চয় জানাবো। সেই সঙ্গে একটা আক্ষেপও আমাদের মনে আসছে, যে এত চেষ্টা সত্ত্বেও আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারিনি। কেন পারিনি সেটা নিয়ে বলতে গেলে আবার একটি বিখ্যাত উর্দু শায়েরের কথা বলতে হয়, যেটা বাংলা করেই বলি, আজকে বাংলা ভাষার দিন। তো
বাংলা ভাষার মাতৃভাষা উৎসব আমরা করছি, তো তাই আমি বাংলা করেই বলি সেই বিখ্যাত উর্দু শায়ের। আপনারা, আমি নিশ্চিত যারা শুনছেন তারা সবাই জানেন, আমার হাজার বলা আর তোমার এক না শোনা, এটা বিখ্যাত উর্দু শায়েরের বাংলা করে বললাম। আমরা হাজার ভাবে বলতে পারি, লক্ষ ভাবে, কোটি কণ্ঠে বলতে পারি, কিন্তু যার দেওয়ার কথা, যার শোনার কথা, সে যদি না শোনে, তাহলে আমরা আর কি করতে পারি? ওই আমাদের একাদশ ভাষা শহীদের সঙ্গে রফিক, জব্বার, সালামদের, বরকতদের কথা স্মরণ করা ছাড়া। আজকে আমরা আনন্দিত যে 21শে ফেব্রুয়ারি হয়েছিল বলেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান আমরা লাভ করেছি। আমরা যেখানে যত বাঙালি আছি, এ আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সম্মান, এটা প্রত্যেকেরই আবার গোষ্ঠীগত সম্মানও বটে। 19শে মে তেমন ভাবে প্রচার পায়নি, তবে একটা কথা আমি নিশ্চিত ভাবেই বলছি, আজ থেকে 25-20 বছর আগে যে অবস্থা ছিল, এখন সেটা নেই। কিন্তু এখন কিন্তু 19শে 21শে একসঙ্গেই উচ্চারিত হয়, না হওয়াটাকে আমি অপরাধ বলে মনে করি। আমি যে আত্মবিস্মৃতির ঝড়োখার কথা বললাম না, এই প্রসঙ্গে আমার এক প্রিয় কবি, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে অবশ্য উত্তরবঙ্গের, বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ ছিল, ঢাকায় তারপরে বেশ কিছুদিন কাটিয়ে এখন সে অবশ্য পশ্চিমে চলে গেছে। তার নাম মাসুদ খান। তার একটি গদ্য কবিতার কিছু অংশ আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, কারণ যাতে ভুল না হয় সেই জন্যে। কি করে সম্ভব পৃথিবীর সঠিক ইতিহাস? কারণ যিনি লিখেছেন তিনি কে এবং কোথায়, কোন সময়ে, কোন অবস্থানে দাঁড়িয়ে, কার উদ্দেশ্যে লিখেছেন, সেসবের উপর নির্ভর করে তার ইতিহাস। আর তাছাড়া বিষয়টি বিষয়ীগত, সাবজেক্টিভ। তবে কি সত্যিই অসম্ভব সঠিক ইতিহাস? না, ভূমণ্ডল হতে যাবৎ যত আলো বিকীর্ণ হয়ে চলে গেছে, সেসবের মধ্যেই মুদ্রিত হয়ে আছে পৃথিবীর ইতিহাস কালানুক্রমিক। অর্থাৎ পৃথিবী হতে বিচ্ছুরিত আলোর ইতিহাসই পৃথিবীর ইতিহাস, আর তাই প্রকৃত ইতিহাস। কেননা তা লেখা প্রাকৃতিক ভাবে। হয়তোবা দূরবীনে ঝাপসা হয়ে ধরা পড়েছে তাদের ইতিবৃত্ত, ঝাপসা মুদ্রিত হচ্ছে তাদের ইতিহাস, যেহেতু তারা যথাক্রমে কৃষ্ণ ও উনকৃষ্ণ খুবই সামান্য আলো দিতে পারে বলে পৃথিবীতে প্রচারিত, বিচ্ছুরণে তারা প্রায় অক্ষম বলে প্রচারিত। এই যে কবিতার পুরোটা আমি পড়লামও না, সময় নষ্ট হবে বা সময় অনেকটা চলে যাবে বলে। কিন্তু এরা কারা, যাদের কথা বললেন কবিতার গদ্য ভাষায় লেখা এই কবিতায়? সঠিক ইতিহাসটা কোনটা? আমাদের বাঙালির প্রকৃত ইতিহাসটা কোনটা? এই প্রকৃত ইতিহাস ধারণ করে আছে 19শে মে, এই প্রকৃত ইতিহাস ধারণ করে আছে 21শে ফেব্রুয়ারি, এবং এটা ধারণ করে আছেন পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য, ধারণ করে আছেন শচীন পাল, ধারণ করে আছেন বীরেন্দ্র সূত্রধর, ধারণ করে আছেন বরকত, সালাম, জব্বার, সালামেরা। তো যে কথাটা আমি আসলে বলতে চাইছি, এটা বলে তো শেষ করা যাবে না। আমি একটু আগে বলেছি, একটা পেয়ালার মধ্যে একটা মহাসাগরকে ধারণ করা যায়। কিন্তু আমার উদ্দেশ্যে দুই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন বাবু ভাই এবং শ্রীমতী পঞ্চতপা। তো সেটাকে লক্ষ্য করে আমি খানিকটা কথা বলছি যে হ্যাঁ, যে আসাম বিশ্ববিদ্যালয়ে আমি দীর্ঘদিন 20 বছর পড়িয়েছি, তার মধ্যে 5 বছরের যে একটু সামান্য বেশি উপাচার্যও ছিলাম, যেখানে বাংলা বিভাগ সঙ্গত কারণেই আছে, এবং আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের আসাম বিশ্ববিদ্যালয় যেটা শিলচরে আছে, সেটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয় নয়, কারণ তার পেছনে আছে 12 বছরের একটা মরণপণ, একটা সংগ্রাম, যেটা মূলত ছাত্রেরা এটা করেছিল।
এবং সেটা করেছিল বলেই আসাম বিশ্ববিদ্যালয়, একটু আপনারা জানেন নিশ্চয়, বিশেষ করে আমি বাংলাদেশ থেকে যারা শুনছেন বা বাংলাদেশের বাইরে থেকে যারা শুনছেন, ভারতের বাইরে থেকে যারা শুনছেন তাদের জন্য বলছি, অন্যরা জানেন এটা। আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, আমাদের দু ধরনের বিশ্ববিদ্যালয় মূলত আছে, একটা রাজ্য স্তরে রাজ্য সরকার পরিচালনা করে, আর একটা কেন্দ্রীয় সরকার পরিচালনা করে। আসাম বিশ্ববিদ্যালয় ওরকম একটা বিশ্ববিদ্যালয়, এবং সেই জন্যে এই বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল কিন্তু বাঙালির যে আত্মসম্মান, আত্মমর্যাদা, সেটাকে প্রসারিত করার উদ্দেশ্যে। সেই জন্যে আপনি কেউ বলুন আর নাই বলুন, 19শে মে আর 21শে ফেব্রুয়ারি সহ মানভূমের কথা আমরা ভুলবো না, যেখানে বাংলা ভাষার সম্মানের জন্য আন্দোলন হয়েছিল, মানে যেখানে যত আন্দোলন হয়েছে ভাষার মর্যাদার জন্য, বাঙালিত্বকে প্রতিষ্ঠা করার জন্য, তার সঙ্গে চান আর না চান আসাম বিশ্ববিদ্যালয় জড়িয়ে গেছে। আপনারা জানতে চাইছিলেন ওখানে গবেষণা কিরকম হয়। আপনারা একাডেমিক, আমি যেটাকে বলি বাংলায় বিদ্যায়তনিক আলোচনা হচ্ছে না সেটা নয়, কিন্তু বিদ্যায়তনিক আলোচনায় কোনো ভাষাকে বাঁচানো যায় না যদি না প্রজন্মের পর প্রজন্ম ধরে আত্মবিস্মৃতির ঝড়োখা সরিয়ে আমরা মনে না রাখি যে কেন 19শে মে হয়েছিল, কেন 21শে ফেব্রুয়ারি হয়েছিল, এবং তার থেকেও বড় কথা বাঙালি আসলে কারা। একটু আত্মপ্রচার করে নেব, কেউ কিছু মনে করবেন না। কয়েক মাস আগে কলকাতার দেশ প্রকাশনী থেকে আমার একটি বই বেরিয়েছে। বই তো কতই বেরোয়, এটা বলার মতো নয়, কিন্তু আজকের আলোচনার পক্ষে প্রাসঙ্গিক তাই বলছি। বইটার নাম শুনলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে বাঙালি জাতিসত্তা নিজেরে হারায়ে খুঁজি, এ হচ্ছে গিয়ে আমার এই বইটার নাম। এই নামের মধ্যেই একটা আক্ষেপ বোধহয় আমি লুকিয়ে রাখতে পারিনি, যে আমরা আসলে নিজেদের ভুলে গেছি। আমরা ভুলে গেছি বাঙালি মানে কি। আমরা ভুলে গেছি বাঙালি মানে শুধু হিন্দু নয়, বাঙালি মানে শুধু মুসলমান নয়। যারা মাতৃভাষা বাংলা ব্যবহার করে বাংলাকে মর্যাদা দেয় তারাই বাঙালি। ধর্মের পরিচয়ে বাঙালিত্ব নির্ধারিত হয় না, কোনো জাতিসত্তাই নির্ধারিত হয় না। 19শে মে আমাদের এই বার্তা দিয়ে যায়, 21শে ফেব্রুয়ারি এই বার্তাই আমাদের দিয়ে যায়। না হলে উর্দু ভাষা আধিপত্য যখন কায়েম করার একটা অপচেষ্টা হয়েছিল, বরকত সালাম সালামেরা তার জন্য প্রাণ বিসর্জন করতো না। শুধু তাই নয়, সেদিন যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়েছিল তারই প্রভাবে 1971 সালে বাংলা নামে দেশের জন্ম হয়েছিল, যে রাষ্ট্রসংঘে যার অস্তিত্বের জন্য আমরা বাঙালি মাত্রেই যে যেখানে আছি আমরা গর্ব করি। 19শে মে এই গর্বের সঙ্গে সম্পৃক্ত, 21শে ফেব্রুয়ারি এই গর্বের সঙ্গে সম্পৃক্ত। যদি এই বলেই কি আমার বলা শেষ হলো না। আমি জানি আমার সময় খুব কম, অনেক কথা বলতে স্বাদ হয়, কিন্তু সময় আমাকে বলছে তোমার সাধ্য এত নেই হে, এবার একটু সংক্ষেপে করো তো কথাগুলো। সেটা হচ্ছে এই যে আজকে যে আত্মবিস্মৃতি আমি লুকিয়ে রাখবো না, বড় আক্ষেপের সঙ্গে আমি উচ্চারণ করেছি, এর প্রমাণ আপনারা দেখতে পাবেন উত্তর প্রজন্মের যারা আছেন। এর জন্য আমরা দায়ী। আমাদের উত্তর প্রজন্ম বাংলা ভাষায় কথা বলতে চায় না। আজকে আপনি আসাম বিশ্ববিদ্যালয় যে কারণে জন্ম হলো, আমি বললাম, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এই 20 বছর এইখানে অধ্যাপনা করেছি, তার মধ্যে 5 বছর উপাচার্য ছিলাম, এবং একেবারে নীরব উপাচার্য বোধহয় ছিলামও না। কিন্তু আমরা জানি আজকে আমাদের ছেলে মেয়েরা তারা বাংলা ভাষায় কথা বলে না, এক বিচিত্র ভাষায় তারা কথা বলে, যার মধ্যে হিন্দি মেশানো, ইংরেজি কম, তার মধ্যে খানিকটা অসমিয়াও আছে। অসমিয়া বলা অপরাধ না, কিন্তু যখন অসমিয়া বলবার তখন অসমিয়াই বলবো, যখন হিন্দি বলার তখন হিন্দিই বলবো, যখন ইংরেজি বলার তখন ইংরেজিই বলবো। কিন্তু আমার মায়ের বিনিময়ে, মার মাতৃভাষা তো এক কথা। তাই একটু আত্মপ্রশ্নের মুখোমুখি যেন আমরা হই, না হলে মাতৃভাষা উৎসব
একটি অর্থহীন কার্নিভালে পরিণত হবে। নিশ্চয়ই এই জন্যে দেবাশিস কবিতা পড়েনি, এই জন্যে নিশ্চয় আমাদের পঞ্চতপা আমাদের বিজয়ের কবিতা পড়ে শোনায়নি, পঙ্কজ দুটি গান শোনায়নি, নিশ্চয়ই এই জন্যে নয়। অতএব এইখানে আমাদের দায়িত্ব কি? আমরা যারা একটু বয়সে বড়, এইখানে তো আমি আবার সবার চেয়ে বয়সে বড়, এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের দায়িত্ব কি কিছু কম? যে আমাদের ছেলে মেয়েরা আজকে বাংলা বই পড়ে না? পঙ্কজ খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, আপনারা শোনার সুযোগ পেলেন না, আমি সুযোগ পেয়েছি বহুবার, আমি জানি। তো আপনি যদি রবীন্দ্রসঙ্গীতকে তার মাহাত্ম্য নিয়ে আপনি গ্রহণ করতে না পারেন, আপনি ভাই কিসের বাঙালি? আপনি যদি ভুলেও এবার 125 বছর পূর্তি হচ্ছে যার, জীবনানন্দ দাশের, তার কবিতা নিয়ে ভাবেন না, আলোচনা করেন না, তার জন্য আমরা কেন আনন্দিত হব সেটা বিবেচনা করবেন না, এবং যে পরিমাণে আপনি জীবনানন্দ আলোচনা করবেন ঠিক একই কারণে আপনি হাসান আজিজুল হক পড়বেন, না হলে আপনি কিসের বাঙালি রে ভাই? বাংলা ভাষাকে আমরা যদি বিচ্ছিন্ন করে নিই তাহলে কি আমরা বাঙালি থাকি? আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ পড়বো না? 2 বছর আগে যার শতবর্ষ পূর্তি হলো, আমরা আখতারুজ্জামান ইলিয়াস পড়বো না? আমরা হাসান আজিজুল হক পড়বো না? আমরা এরা তো এখন প্রয়াত, যারা প্রয়াত নন এরকম 2-1 জনের কথা বলি। বাংলাদেশের উত্তরবঙ্গে থাকেন ইমতিয়াজ শামীম, তার অসাধারণ গল্প পড়বো না? সেলিম মুর্শেদের গল্প পড়বো না? রাজশাহীতে থাকেন একজন মনোচিকিৎসক, মামুন হুসাইনের অসাধারণ রচনা পড়বো না? তাহলে কিসের বাঙালি ভাই আমি শক্তিপদ ব্রহ্মচারী যে আনন্দে পড়বো, সেই একই কারণে আমি আল মাহমুদ কেন পড়বো না? আমি কেন শামসুর রহমান পড়বো না? আমি আর অনেক নাম করতে পারি, নাম করাটা গুরুত্বপূর্ণ নয়। আমি যখন জয় গোস্বামী কবিতা পড়বো, আমাদেরই ছেলে, আমার বন্ধুস্থানীয় রণজিৎ দাস এখন কলকাতাতেই থাকে, তার কবিতা আমি যে আনন্দে পড়বো, এই আনন্দ নিয়ে মাসুদ খান, যার কবিতা আমি গদ্য কবিতা আমি উদ্ধৃত করলাম এই মাত্র, তার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে বলে নয়, তার কবিতা আমি পছন্দ করি, সেই জন্য মাসুদ খানের কবিতা পড়বো না? আমরা ফরিদ কবিরের কবিতা পড়বো না? কজন জানেন আমাদের মধ্যে ফরিদ কবিরের নাম? ফরিদ কবিরের কবিতা পড়বো না? এবং এরকম আরো অনেকের নাম করতে পারি, নাম বলতে গেলে বিশাল এক তালিকা হয়ে যাবে। আমি মনে করি আমাকে যদি বাঙালি হতে হয়, তাহলে আমার যে মাতৃভাষার যে সংস্কৃতি, যা অসাম্প্রদায়িক সংস্কৃতি, যা অমৌলবাদী সংস্কৃতি, এবং যা কোদালকে কোদাল বলতে কখনো ভয় পায় না, সেই বাঙালির, যে বাঙালির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, আমাদের যত দুর্দিনই আসুক আমরা ভুলে যাব তাকে? আমাদের যত দুর্দিনই আসুক কাজী আব্দুল ওদুদকে ভুলে যাব? শাশ্বত বঙ্গের লেখক, যিনি যখন দেশ ভাগ হলো তিনি কিন্তু অনেক প্ররোচনা কিংবা উদ্দীপনা, যে শব্দই ব্যবহার করুন, তিনি কিন্তু তখনকার পূর্ব পাকিস্তানে যাননি, তিনি রয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথের প্রতিভাজন হিসেবে আমাদের খণ্ডিত বাংলায়। এর মানেটা কি? মানে হচ্ছে যে আমরা আত্মখনন করা এখনো বাকি রেখেছি। মাতৃভাষা উৎসব যখন করব, মাতৃভাষার কাছে আমাদের কি দেওয়ার আছে সেটা বিবেচনা করব না? নিশ্চয়ই বিবেচনা করতে হবে। এবং এই জন্যে আপনারা আসাম বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, তো নিশ্চয়ই আসাম বিশ্ববিদ্যালয়ের দায় আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি দায় আমি মনে করি পঙ্কজনাথের, অনেক বেশি দায় আমি মনে করি পঞ্চতপার, অনেক বেশি দায় আমি মনে করি রাজীব করের, দেবাশিস চন্দ্রের, এবং অন্য যারা আমাদের কথা শুনছেন তাদের প্রত্যেকের বাড়িতে সেই বিখ্যাত সংলাপ আমরা কি কেউ ভুলেছি? আমরা তো এইখান থেকে শুনেছি, এই অনেক দূর বাংলাদেশ আপাতত ভাবে সেখান থেকে শুনেছি, ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলো। মনে আছে 7 মার্চের বিখ্যাত রেসকোর্সের ভাষণ? তো ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলো, এটা আজকের দিনের সবচেয়ে সেরা কথা হওয়া উচিত। কারণ আমরা আত্মবিস্মৃত, কারণ আমরা নিজেদের বাঙালি বলে আমরা বুঝতে শিখতে চাই না,
এবং এই জন্য আমরা যারা একটু বয়সে বড়, আমাদেরই দায়িত্ব উত্তর প্রজন্মের কাছে আমাদের ব্যাটনটা পৌঁছে দেওয়া, না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। মাতৃভাষা উৎসব তখনই সার্থক হবে, তখনই সফল হবে, যখন আমরা আগে নিজের ভেতরে থাকা ছিদ্রগুলোর সন্ধান করব অন্যের ছিদ্র সন্ধান করার চেয়ে। সেই জন্যে এই প্রতিজ্ঞা করি, আমি আগে হিন্দু হব না, এবং আগে হিন্দু হয়ে সময় যদি থাকে একটুখানি তবে বাঙালি হব। ঠিক একইভাবে আমরা আগে মুসলমান হব এবং তারপরে যদি সময় থাকে খানিকটা তাহলে বাঙালি হব না, আমাকে বাঙালি হতে হবে। হিন্দু কেউ হতে পারে, মুসলমান সে কেউ হতে পারে, সে যদি উপাসনা পদ্ধতি মেনে নেয় তাহলে একরকম, আর যদি উপাসনা পদ্ধতি মেনে নেয় না, এরকম বাঙালিও তো আছেন। তো তাদের ক্ষেত্রে কি হবে? তারা কি বিপাকে পড়বেন? আমাদের রবীন্দ্রনাথ নেই, আমাদের নজরুল ইসলাম নেই, বিপাকে পড়বেন কেন? আমাদেরকে সুনীতি চাটুর্যে নেই, পাশাপাশি মোহাম্মদ শহীদুল্লাহ নেই, সৈয়দ আব্দুল হাইয়ের কথা আমরা ভুলেই গেছি, একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন 1971 সালেই। সৈয়দ আব্দুল হাইয়ের 100 বর্ষ পূরণ উপলক্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তার 100 বর্ষ পূর্তি উপলক্ষে। যাই হোক, সেটা অন্য কথা। সৈয়দ আব্দুল হাইরা আছেন না আমাদের জন্য? কি শিখেছি আমরা তাদের কাছে? কি শিখেছি আমরা ডাক্তার জামান ইলিয়াসের কাছে, হাসান আজিজুল হকের কাছে? কি শিখেছি আমরা কমল কুমার মজুমদারের কাছে? কি শিখেছি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে? কি শিখেছি? এই প্রশ্নটা করা যাক। সুতরাং নতুন করে নিজেকে উদ্দীপিত করতে হবে আজ। এর নামই মাতৃভাষা উৎসব। যে তোমায় ভুলে ভুলুক, আমি তোমায় ভুলবো না মা। এই কথাটাই আমরা নিজেদের বলি আপাতত। ধন্যবাদ। পেয়ালার মধ্যে মহাসাগর যদি পৌঁছে দিতে হয়, তাহলে আমি আর যে অসুবিধায় পড়লাম এবং আপনাদের যেভাবে অত্যন্ত বিভ্রান্ত করলাম, হয়তো অনেকেই হয়তো বলবেন যে কি বলে গেলেন, আপনি তো কিছুই বললেন না। কি বলবো, সময়ের সঙ্গে লড়াই করে পারলাম না যে। কিন্তু শেষ বলে তো কিছু হয় না, শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? আমার মাতৃভাষারও শেষ নেই, কারণ এই জন্য আমারও শেষ নেই। আমরা যারা এখানে আছি আমাদের কারোর শেষ নেই, আমাদের সংস্কৃতির শেষ নেই, আমাদের বাঙালিত্বেরও শেষ নেই। আসুন আমরা বাঙালিত্বকে পুনরাবিষ্কার করি, আজ নিজেরে হারায়ে খুঁজি। ধন্যবাদ, নমস্কার, আদাব। নমস্কার, সাধু। আমি অনুষ্ঠান সঞ্চালনা করছি, আমি ভুলেই গেছি। আমি মনে হয় আমি শুনছিলাম মন্ত্রমুগ্ধ হয়ে যে আমাকে কিছু কথা বলতে হবে, এটা আমি ভুলেই গেছি। হঠাৎ করে মনে হলো যে আমি তো সঞ্চালনার দায়িত্বে আছি। ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয়, আপনার এই কথা বলার পরে আমি সত্যি বাকরুদ্ধ। আপনি যে জ্ঞানগর্ভ আলোচনা করলেন, আপনি যে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন সারা পৃথিবীর বাঙালি ভাষাভাষী মানুষের কাছে, সত্যি এটি একটা আলোকবর্তিকা হয়ে থাকবে। সম্মানীয় সুধী সজ্জন, আমরা অনুষ্ঠানে অনেক আগেই নির্ধারিত সময় পার হয়ে এসেছি, অনেক আগেই। কাজেই আমি জানি অনেকেই আরো হয়তো কবিতা বা গান আশা করছেন, কিন্তু 1 ঘন্টা সময় খুবই অল্প হয়ে যায়। তো হয়তো আমরা শিলচরকে আরো একবার আমরা যদি সম্ভব হয় আমরা এখানে আসবো। আমরা এখানে যারা যারা এখানে আছেন এই এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের পক্ষে, তাদের কথা আমি একটু দ্রুত একবার বলে নিতে চাই। উমর আলী মহাশয় আমাদের সবার আমরা জানি, তিনি আছেন এই এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের, তিনি আমাদের এখানে সদস্য সচিব হিসেবে আছেন, প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি কাজ করছেন। এছাড়াও প্রধান সমন্বয়কারী হিসেবে একটু আগে শাহানারা খাতুন এসেছিলেন, আপনাদের সাথে কথা হয়েছে, তিনি আমাদের সাথে এই আমাদের সঙ্গে কাজ করছেন প্রধান সমন্বয়কারী হিসেবে। এবং শেকড় কথা নামে একটি পত্রিকা আমরা বের করি, কলকাতা থেকে বেরিয়েছে, সেটারও সে সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বরুণ চক্রবর্তী আমি বলেছি, তিনি আছেন সমন্বয়ক হিসেবে। আর একজন বাচিক শিল্পী গৌতম চৌধুরী, তিনি আছেন সমন্বয়ক হিসেবে। এবং যিনি ছড়াটা দেখেন, ছড়ার দিকটা তিনি সমন্বয় করেন, কবি দেবাশিস অবশেষ দাস,
অনেকেই আপনারা হয়তো চেনেন। অবশেষ দাস আমাদের সাথে কাজ করছেন। আরো দুইজন আমাদের সাথে আছেন। একজন এই আন্তর্জাতিক মাতৃভাষা উৎসব গ্লোবাল কমিটির আহ্বায়ক, আপনারা সবাই তাকে চেনেন। তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং 21শে পদকপ্রাপ্ত লেখক ডক্টর নুরুন নবী মহাশয়। তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আর একজন আমাদের মাঝে আছেন এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি। তিনি, আমরা সবাই তাকে চিনি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত এবং রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র সরকার মহাশয়, তিনি আমাদের মাঝে আছেন, আমাদের সাথে কাজ করছেন। তারা আমাদের ছাতা হয়ে আছেন। সবাই মিলে আমরা বাংলা এই যে এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম, সেই ফোরামটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমরা আরো অনেক কথা ছিল। ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয়, আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমি জানি আপনার অনেক কথা ছিল, আমি দিতে পারলাম না। আমি সত্যি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, করজোড়ে আপনি ক্ষমা করবেন। আবার পরের বারে নিশ্চয়ই আপনি আসবেন, আপনার কথা আমরা শুনবো। আমাদের এই যে কথাটি বললেন যে শুধুমাত্র কি গবেষণা হচ্ছে সেটাই আন্তর্জাতিক মাতৃভাষা চারিদিকে ছড়িয়ে যাবে, সেটা যথেষ্ট নয়। যথেষ্ট হচ্ছে আমরা যে কথাটি আপনি বললেন সেটি আমরা নিলাম। শ্রদ্ধার সঙ্গে আমাদের দায় বাড়লো, পঙ্কজদার দায় বাড়লো, কবি দেবাশিস দার দায় বেড়েছে, আমাদের দায় বেড়েছে। এখানে যারা আছেন পঞ্চতপা, সবার রাজীব কর দাদা, আমাদের সবাই, এবং আমরা যারা কাজ করছি, আমার সবার দায় আছে সমাজের প্রতি, বাংলা ভাষার প্রতি। বাংলা ভাষাটাকে যদি আমরা ভালো না বাসতে পারি, আমার মায়ের ভাষাকে যদি আমি ভালো না বাসতে পারি, শ্রদ্ধা না করতে পারি, সবার উপরে বড় যদি না ভাবতে পারি, তাহলে আমরা আগাতে পারবো না। যেটি তপোধীর ভট্টাচার্য মহাশয় আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন যে ভাষাকে আগে ভালোবাসুন, তাহলে জাতীয়তাবাদের উন্মেষ ঘটবে, আমরা বাঙালি হতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে সম্মানীয় সুধী। আমি জানি না আমাদের মাঝে শাহানারা খাতুন যদি থাকেন 1 মিনিটের জন্য, উনি যদি শুভেচ্ছা বক্তব্য রাখতে চান, আমি বিনীতভাবে অনুরোধ করছি, যদি শাহানারা খাতুন আমাদের সঙ্গে থাকেন তাহলে উনি 1 মিনিটের জন্য আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। না হলে আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করে দেব। আছেন কি শাহানারা খাতুন আমাদের সাথে? তিনি এই মুহূর্তে নাই। আমরা অনেক দূর পার হয়ে গেছি। আজকে আমাদের সঙ্গে যারা সংযুক্ত ছিলেন, আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, সবাই নিজ কাজে, অনেক কাজের মধ্যে আপনারা ব্যস্ত ছিলেন, ব্যস্ত আছেন। তারপরেও বাংলাকে ভালোবেসে আপনারা আসছেন। এই ভালোবাসা না থাকলে আজকে আমরা এখানে পেতাম না। আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন কেন? বাংলাকে ভালোবাসি এই জন্যই তো, আর তো কোনো কারণ নেই। চলুন আমরা সবাই মাতৃভাষাকে ভালোবাসি, সবার উপরে বাংলাকে আমরা আশ্রয় দিই, তাহলেই বাংলা এগিয়ে যাবে, বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে। কবি, জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদাত একটি বিখ্যাত কথা বলে গেছেন, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। সত্যি তাই, যতদূর বাংলা ভাষা ততদূর আমার দেশ বাংলাদেশ। সেটাই আমরা করতে যাচ্ছি। অনুষ্ঠানের ত্রুটি আমি আমার নিজের কাঁধে নিলাম, আপনারা বিজ্ঞজন ক্ষমা করে দেবেন। যদি অনুষ্ঠানে একটু ভালো লাগা থাকে, কোনো কিছু আপনাদের প্রাণ ছুঁয়ে যায়, সেটি আমি আপনাদেরকে, যারা দেখছেন সবাইকে আমি দিয়ে গেলাম। শাহানারা খাতুন এসছেন আমাদের মাঝে, আমি অনুরোধ করছি আমাদের প্রধান সমন্বয়ক শাহানারা খাতুনকে বিনীতভাবে অনুরোধ করছি দুটো কথা বলার জন্য। আসছেন শাহানারা খাতুন। হ্যাঁ, আসলে অনুষ্ঠান দেখে আমিও বাকরুদ্ধ যে আমাদের আরো কত কিছু করার আছে। আমরা আজকের অনুষ্ঠানে অভিভাবক হিসেবে পেয়েছিলাম স্যার তপোধীর বাবুকে, আর যারা উপস্থিত আছেন দেবাশিস দা বা অন্যান্য আজকে যারা পরিবেশক ছিলেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার সাথে সাথে সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি যে তাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা অবশ্যই সবার জীবনের পাঠ যেন আমরা নিতে পারি, এবং যে উদ্দেশ্যে এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম এই আয়োজন করেছে, আপনাদের সাহায্য পেয়ে আমরা নিশ্চয়ই আরো অনেক বেশি কাজ করতে পারবো, এগিয়ে যাব। বিনীত অনুরোধ আপনারা সাথে থাকবেন, এইভাবে সাথে থাকবেন, পরামর্শ দেবেন। আপনারা খুব ভালো থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা এবং সবার প্রতি শুভকামনা। ভালো থাকুন। অনেক ধন্যবাদ। বন্ধুত্বের শুদ্ধতায় মেতে ওঠো সারা বিশ্বের বাঙালি, এই স্লোগানটি আমি সবার কাছে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভাষার সাথেই থাকবেন, বাংলার সাথেই থাকবেন, মাতৃভাষার সঙ্গে থাকবেন। জগতে কল্যাণ হোক সকলের। শুভ সময়। আমার